2009 সালের লোকসভা নির্বাচনে তার মানে যে বামফ্রন্টে খারাপ ফলাফল, তার জন্য পশ্চিমবঙ্গে যে বামফ্রন্ট সরকার তারাই দায়ী, তাদেরই বেশি দায়িত্ব। তারাই, আমি বলি যে প্রধান কারণ লোকেরা তো ওই নেত্রীকে ভোট দেয়নি, লোকেরা বামফ্রন্টের বিরুদ্ধে ভোট দিয়েছে। সবাই তো দেয়নি, বাংলা এই পরম দুর্যোগেও বামফ্রন্ট প্রায় 43% ভোট পেয়েছে, কিন্তু শতকরা 6-7 ভাগ কমে গেছে। একটি মানে ভোটদাতাদের একটা অতুচ্ছনীয় অংশ, তারা যারা বরাবর বামফ্রন্টের সঙ্গে এসেছেন, আনন্দে বিষাদে দুঃখে লাঞ্ছনা সমস্ত সময়ে তারা বামফ্রন্টকে ভালোবেসে আঁকড়ে ধরেছিলেন, তারা অভিমানবশত সরে গিয়েছিলেন। এটা নিজেদের বিচ্ছেদের জন্য আমাদের সেটা স্বীকার করতে হবে, এবং স্বীকার করছি আমরা এখন। এই বিচ্ছেদটা কি মূলত জমি কেন্দ্রিক? সিঙ্গুর নন্দীগ্রামে যা ঘটেছে সেটাই? অবশ্যই 1 নম্বর সিঙ্গুর, তার সঙ্গে পাশাপাশি ওই একটু হামবাড়া ভাব। আমরা এত বছর ধরে রাজত্ব করছি, আমরা আমাদের বামপন্থী চেতনাকে এবার বিসর্জন দিতে পারি, আমরা জমিদারির মতো ব্যবহার করব, জমিদারের মতো। এটা অনেক সর্বত্র, এটা নিচের তলা দলটির আপনার উপর থেকে নিচে সর্বত্র এই ব্যাধি অনুপ্রবেশ করেছিল, সেটা আমাদের মানতে হয় এবং আত্মশোধন দরকার। আমি খুব আনন্দিত যে এই শুদ্ধকরণের কর্মসূচি এখন শুরু হয়েছে, এবং এই ব্যাপারে নির্মম হতে হবে। বামফ্রন্টকে পবিত্র হতে হবে, পবিত্র থাকতে হবে, যাতে মানুষ বামফ্রন্টের প্রতি মানে পরিপূর্ণ শ্রদ্ধাবান থাকতে পারে। আপনি বললেন যে শুদ্ধকরণের কাজ শুরু হয়েছে। এই যে ধরুন 2008-এর পঞ্চায়েত থেকে খারাপ ফলের সূচনা বামফ্রন্টে, 2009 বামফ্রন্ট হেরে গেল, 77-এর পর শুরু থেকে ধরলে প্রথমবার হারলো। 2010-এর পুরসভা নির্বাচনগুলো মোটের উপর, সারা রাজ্যে এতগুলো পুরসভা নির্বাচন 84টা, বামফ্রন্ট মোটের উপর হারলই। এই যে খারাপ ফল হয়ে যাচ্ছে পরের পর, এর থেকে বামফ্রন্টের নেতা কর্মীরা যারা বামফ্রন্টকে চালান, সিপিএম দলকে চালান, তারা কিছু শিক্ষা নিচ্ছেন বলে আমার মনে হয়? না, কিছু অবশ্যই শিক্ষা নিচ্ছেন। মানে ধরুন, আমি তো আর পুরোপুরি বলতে পারি না আমি নতজানু হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু তারা তা বলেছেন আমরা ভুল করেছি, এই ভুলটাকে আমরা শোধরাবার চেষ্টা করব। এবং যেটা দেখতে হবে যে নতুন যে বামফ্রন্ট সরকার আমরা সকলে আশা করছি গঠিত হবে, সেই সরকারের নীতি, আদর্শ, কর্মপদ্ধতি এবং কর্মসূচি নিটল বামপন্থী প্রত্যয়ে নন্দিত কিনা সেটা দেখতে হবে। সেটা দেখবেন, বামফ্রন্টের প্রতি বিশ্বাস পুনর্বার আরোপ করে যারা বামফ্রন্টকে ভোট দেবেন, তাদের কাছে যে বামফ্রন্টের যে শপথ, সেই শপথটা পরিপূর্ণ করবার জন্য। কিন্তু অশোকবাবু, বামপন্থী নেতাদেরই তো একটা অংশ গত কয়েক বছর ধরে বলছেন যে এই বিশ্বায়নের যুগে, এই অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে তার সুযোগ নেওয়ার জন্য কিছুটা অন্য পথে হাঁটতেই হবে। শুনুন, আমি বলি, এখন আমরা শিল্পায়ন অবশ্যই চাই। শিল্পায়ন ছাড়া কোনো দেশ এগোতে পারে না, এবং আমাদের পশ্চিমবাংলাও এগোতে পারবে না। এবং তার মানে এই নয় যে কৃষিকে আমরা অবহেলা করব। কৃষিতেও পশ্চিমবাংলা এখনো প্রচুর করবার আছে, সেই করণীয় আমরা করব এবং করা উচিত আমাদের। সেটা না হয়ে পরে বলবো যে কি করা যেতে পারে কৃষিক্ষেত্রে, কিন্তু তারও বাইরে আমাদের করতে হবে, শিল্পায়নে এগোতেই হবে। কারণ শিল্পায়নে, কিন্তু এখানে আমরা শিল্পায়ন করতে চাই কেন? কর্মসংস্থান বাড়াবার জন্য, রাজ্যে নতুন সম্পদ সৃষ্টি করবার জন্য। কিন্তু এখানে আমি বলি যে আমার বামপন্থী প্রত্যয় আমাকে বলে যে শিল্পায়নের সংগ্রামে পুঁজিপন্থীরা কখনো বামপন্থার সহযোগী হতে পারে না। কারণ পুঁজি কি চাইবে? পুঁজি চাইবে মুনাফা বাড়াতে। মুনাফা বাড়াতে হলে ওরা লোক নিয়োগ করবে না,
ওরা কি করবে, যত লোক ছটাই করা যায় মেশিন বসিয়ে দেবে, যন্ত্র বসাবে। সুতরাং ওরা হচ্ছে লাভ করব, যন্ত্র বসাবো, আমরা সরকারের ক্রেডিটের কাছে আসছি, সরকার আমাদের জমি করে দিক, সরকার আমাদের কিন্তু সস্তায় জল বিদ্যুৎ দিক, সরকার শ্রমজীবীদের ঠেঙান যারা তাতে বাড়তে মজুরি নেচায়, ইত্যাদি ইত্যাদি। তার বাইরে ওরা আমাদের কিছু করবার কিন্তু করবে না, এবং সেটা আমরা বহুভাবে সেইটার প্রমাণ পেয়েছি। এবং এটা তো তাই না। সুতরাং আমরা কি সুযোগটা আমরা হারিয়েছি আমার বিবেচনায় 2004 সালে, যখন নির্বাচনের পর দেখা গেল কংগ্রেস ক্ষমতায় থাকতে পারে, আসতে পারে একমাত্র এই ৬০-৬৫ জন বামপন্থীদের সমর্থন পেলে। তখন আমরা শর্ত চাপাতে পারতাম। কি শর্ত চাপাতে পারতাম? আমরা বামপন্থী, আমরা শিল্পায়ন করব রাষ্ট্রায়ত্ত সংগঠনের মধ্যবর্তীতায়, এবং যেখানে প্রযুক্তি দরকার এবং বাড়তি পুঁজির দরকার, আমরা বলবো আমরা পুঁজিপতিদের ডেকে আনবো দুটো শর্তে। এক হচ্ছে তোমরা যা জিনিসপত্র তৈরি করবে তার ন্যায্য মূল্যে বিক্রি করতে হবে, এবং তোমাদের শ্রমজীবীদের সঙ্গে ন্যায্য ব্যবহার করতে হবে, তাদের যথাযথ মজুরি ইত্যাদি দিতে হবে, অন্যান্য এই আমরা দেবো। কিন্তু সেই শিল্পের ওপর পুরো দখল থাকবে সরকারের, রাষ্ট্রের। তো বলবেন যে রাজ্যের যে আর্থিক অবস্থা, সরকার তো আর্থিক সংস্থান নেই। এখানে বলবো 2004 সালে আমাদের সুযোগ এসছে। একটা অদ্ভুত ব্যাপার, 1950-এর দশকের শেষের দিকে কেন্দ্রীয় সরকার থেকে একটা বার্তা পাঠিয়ে দেওয়া হলো প্রত্যেকটা ব্যাংকে, প্রত্যেকটা রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান, এই ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদি। কি ব্যাপার যে দেখো এই 50-এর দশকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলার গড় আয়, গড় প্রতি মানুষের আয় ভারতবর্ষের অন্য অনেক রাজ্যের চাইতে এই বেশি। সেটা ঠিক তখন ছিল 50-এর দশকে। এখানেই তো ইংরেজ আমলে এখানেই তো শিল্পের প্রসার হয়েছিল, ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছিল, এবং এক শ্রেণীর বড় লোকরা এখানে প্রচুর টাকা করেছেন, ইউরোপীয় মালিকরা এবং দেশি মালিকরা। তার ছিটি ফোটাও পশ্চিমবাংলার মানুষ পায়নি। কিন্তু টাকার অঙ্ক বেড়েছে, মানে অসাম্য বেড়েছে, কিন্তু মানে রাজ্যের আয় গড়টা বেড়ে গেছে। সুতরাং গুজরাট টাকা পাচ্ছে, ব্যাংক থেকে টাকা পাচ্ছে, আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে টাকা পাচ্ছে, কর্ণাটক পাচ্ছে, তামিলনাড়ু পাচ্ছে, পাঞ্জাব পাচ্ছে, সর্বত্র পাচ্ছে, পশ্চিমবঙ্গ পাচ্ছে না। ব্যাংকগুলো পশ্চিমবঙ্গ থেকে যা আমানত তোলে তার শতকরা 10 কি 15 কি 20 ভাগ পশ্চিমবাংলাকে দেয়, আর বাকিটা অন্যত্র সরিয়ে নিয়ে যায়। অথচ অন্য রাজ্যে, মহারাষ্ট্রে কি কর্ণাটকে শতকরা 80 ভাগ কি 90 ভাগ ওই রাজ্যেই খরচ করা হয়। এখন আমরা বলতে পারতাম হ্যাঁ যে 2004 সালে যে হ্যাঁ আমরা তোমাদের সমর্থন করব, কিন্তু এই যে আর্থিক অসাম্য যা থেকে আমরা ভুগছি সেটাকে দূর করতে হবে। তোমাদের কথা দিতে হবে যে ব্যাংকগুলোকে নির্দেশ পাঠাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পশ্চিমবাংলায় ন্যূনতমে 10,000, 15,000, 20,000, 25,000 কোটি টাকা দিতে হবে। এবং তোমরা, আমি এটা হিসেব করে রেখেছি, তোমরা মনে করো তো দুর্গাপুর রেল ইস্পাত কারখানার পর পশ্চিমবাংলায় কেন্দ্র থেকে আর কি কারখানা স্থাপন করা হয়েছে? কিচ্ছু করা হয়নি রাষ্ট্রীয় ক্ষেত্রে। তোমরা নিজেরা এসে এখানে শিল্প স্থাপন করো, কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয়। তা না হলে আমাদের রাজ্য সরকারকে বাড়তি টাকা দাও যাতে আমরা এখানে শিল্প স্থাপন করতে পারি।
এবং এখানে আমাদের 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 ভরকে যাবার কোনো ব্যাপার ছিল না। আমাদের জনসমর্থন এত বিপুল, আমাদের রাজ্যে প্রতিভাবান বিজ্ঞানী প্রযুক্তিবিদ কাতারে কাতারে ছড়িয়ে আছেন, এবং যারা সরকারিকে সাহায্য করতে প্রস্তুত। এবং আমাদের যে এটা সবাই বলেন, এই যে হাওড়াকে কেন্দ্র করে যে ছোট শিল্প, এই কারিগরি শিল্প গড়ে উঠেছে, তার ফলে যে কারিগর, ছোট কারিগর, মাঝারি কারিগর পশ্চিমবাংলার প্রতিভাশীল অনেক আছেন। সুতরাং একটু যদি আমরা তখন জোর করে বলতাম, সেই সুযোগটা আমরা হারিয়েছি, এবং সেটাই বলছি আবার নতুন করে সেই উদ্যোগটা শুরু করতে হয়। কিন্তু আমার একটা প্রশ্ন, যে ধরুন অটোমোবাইল শিল্পের মতো শিল্প, যার উৎপাদিত পণ্য যারা বড় লোক তারাই কেনেন, আধুনিক শিল্প, বড় বিরাট বিনিয়োগ, তাতে সেখানে কি রাষ্ট্রের কোনো জায়গা আছে? রাষ্ট্র বলবো যে কেন, যে ধরুন মারুতি উদ্যোগ শুরু হলো, রাষ্ট্রের তো ভূমিকা ছিল, ঠিক সেই রকম এখানেও করা যেত, এখানেও করা যেত, আমরা এখানেও করতাম। যে তবে বলতাম আমাদের 51% অংশীদারি থাকবে আর তোমাদের 49%, কিন্তু পরিচালন ব্যবস্থায় আমরা মাথা গণাবো না, তোমরা করতে পারবে, কিন্তু আমরা সতর্ক দৃষ্টি দেখব যে মজুরদের সঙ্গে ভালো ব্যবহার করছো, এবং জিনিসপত্র যা বিক্রি করছো, অন্তত যদি এমনতর জিনিসপত্র চুরি করে যা সাধারণ মানুষে কিনবেন, তখন দামটা ঠিক রাখবে।